আর সেই স্বপ্নগুলো এখন আর রাহুলের একার নয়, এখন আমাদের সবার মিলিত স্বপ্ন। একটা সুন্দর পৃথিবী গড়ার স্বপ্ন, যেখানে প্রত্যেকটা মানুষ সুখী হবে, কেউ অসহায় থাকবে না। আমাদের এই দীর্ঘ যাত্রার মাঝে অনেক প্রতিবন্ধকতাও এসেছে। কখনো অর্থের অভাব হয়েছে, কখনো সহযোগিতার অভাব, কিন্তু প্রতিবারই আমরা সেই বাধা অতিক্রম করেছি। রাত ২টার হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার কারণটা ছিল অদ্ভুত। আমার মনে হচ্ছিল কেউ যেন আমার নাম ধরে ডাকছে। চোখ খুলে দেখি রাহুল আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তার চেহারায় এক ধরনের অস্বস্তি। কি হয়েছে বাবা, এত রাতে উঠেছিস কেন? আমি জিজ্ঞেস করলাম। রাহুল আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি আর একা ঘুমাতে পারি না। আমার মনে হচ্ছে আমার ঘরে কেউ আছে। গিয়ে আমি উঠে বসলাম। কেমন মনে হচ্ছে, স্বপ্ন দেখেছিস নাকি? না মা, স্বপ্ন নয়, আমি জেগেই ছিলাম। আমার মনে হচ্ছিল কেউ যেন আমার ঘরের দেয়ালে হাঁটছে। এক ধরনের শখ আওয়াজ আসছিল, রাহুল বলল। তার কথা শুনে আমার মনেও একটু ভয় ধরে গেল। আমাদের বাড়িটা পুরনো। করিম প্রায় বলতো যে পুরনো বাড়িতে নানা রকম আওয়াজ হয়, কিন্তু রাহুল তো ভীতু ছেলে নয়। সে যদি ভয় পেয়ে থাকে তাহলে নিশ্চয়ই কিছু আছে। ঠিক আছে, তুমি আজ আমার সাথেই ঘুমাও, কাল সকালে দেখা যাবে, আমি বললাম। রাহুল আমার বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ আমরা নীরব থাকলাম। হঠাৎ রাহুল বলল, মা, আসলে আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? আমি জিজ্ঞেস করলাম। আমি গত কয়েকদিন ধরে রাতে অদ্ভুত স্বপ্ন দেখছি। স্বপ্নে দেখি আমাদের বাড়িতে একজন অচেনা মানুষ আসে। সেই মানুষটা আমাদের সবার সাথে কথা বলে, কিন্তু তার মুখটা কখনো পরিষ্কার দেখতে পাই না। রাহুলের কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। কেমন মানুষ? কি বলে সে? সেই মানুষটা আমাকে বলে যে আমাদের বাড়িতে একটা গুপ্তধন লুকানো আছে, এবং সেই গুপ্তধনের সাথে আমাদের পরিবারের একটা পুরনো ইতিহাস জড়িত গো। আমি অবাক হয়ে রাহুলের দিকে তাকালাম। গুপ্তধন? এসব কি বলছিস? হ্যাঁ মা, স্বপ্নে মানুষটা আমাকে দেখিয়েছিল যে আমাদের বাড়ির নিচতলার যে পুরনো আলমারিটা আছে তার পেছনে একটা গোপন দরজা আছে। গ্লু, এবার আমি সত্যিই অবাক হলাম। আমাদের নিচতলায় সত্যিই একটা পুরনো আলমারি আছে। সেটা করিমের দাদার আমলের। আমরা কখনো সেটা সরানোর চেষ্টা করিনি। রাহুল, তুমি কি সেই আলমারির কথা আগে কখনো ভেবেছিলে? আমি জিজ্ঞেস করলাম। না মা, আগে কখনো মনেই হয়নি, কিন্তু স্বপ্নের পর থেকে আমার মনে হচ্ছে যেন আমি সেই আলমারির ডাক শুনতে পাচ্ছি। রাহুলের কথাগুলো আমার কাছে অদ্ভুত লাগছিল, কিন্তু একেবারে অবিশ্বাস্য মনে হচ্ছিল না। আমি সিদ্ধান্ত নিলাম যে কাল সকালেই আলমারিটা পরীক্ষা করে দেখব। পরদিন সকালে করিম ফোন করল। সে বলল যে তার আরও একদিন চট্টগ্রামে থাকতে হবে। আমি রাহুলের স্বপ্নের কথা তাকে বললাম না, ভাবলাম আগে নিজেই একবার দেখি। নিশা স্কুলে চলে যাওয়ার পর আর রাহুল কলেজে যাওয়ার পর আমি নিচতলায় সেই আলমারির কাছে গেলাম। আলমারিটা খুবই ভারী, একা সরানো প্রায় অসম্ভব, কিন্তু আমি চেষ্টা করলাম। আলমারিটা আস্তে আস্তে সরাতে গিয়ে দেখি সত্যিই এর পেছনে দেয়ালে একটা অদ্ভুত চিহ্ন আছে। চিহ্নটা দেখে মনে হচ্ছিল যেন কোনো পুরনো তালা বা চাবির ছাপ। আমি আরও ভালো করে দেখার জন্য টর্চ নিয়ে এলাম। টর্চের আলোয় দেখলাম যে চিহ্নটা আসলে দেয়ালে একটা ছোট গর্ত। গর্তটা এমনভাবে করা যেন কোনো চাবি ঢোকানোর জন্য। কিন্তু চাবি কোথায়? আমি ঘর খুঁজতে শুরু করলাম। হঠাৎ মনে পড়ল করিমের দাদা মারা যাওয়ার সময় একটা ছোট বাক্স রেখে গিয়েছিলেন। বাক্সটা আমাদের শোয়ার ঘরের আলমারিতে রাখা আছে। আমি দৌড়ে গিয়ে বাক্সটা নিয়ে এলাম। বাক্সটা খুলে দেখি তার মধ্যে কয়েকটা পুরনো কাগজ আর একটা অদ্ভুত দেখতে চাবি আছে। চাবিটা দেখে আমার মনে হলো এটাই সেই গর্তে মানানসই হতে পারে। আমি চাবিটা নিয়ে দেয়ালের গর্তে ঢোকানোর চেষ্টা করলাম। চাবিটা পারফেক্ট ফিট হলো। আমি চাবিটা ঘোরানোর সাথে সাথে একটা ক্লিক শব্দ হলো। হঠাৎ দেয়ালের একটা অংশ সরে গেল। আমার চোখের সামনে একটা ছোট গোপন কক্ষ দেখা দিল। কক্ষটা অন্ধকার ছিল। আমি টর্চ নিয়ে ভেতরে ঢুকলাম।
কক্ষটা খুব ছোট, কিন্তু এর মধ্যে অনেক পুরনো জিনিস রাখা ছিল। একটা কোণে একটা পুরনো কাঠের বাক্স দেখতে পেলাম। বাক্সটা খোলার পর দেখি তার মধ্যে প্রচুর সোনার গয়না আর কিছু পুরনো মুদ্রা আছে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ছিল একটা পুরনো ডায়েরি। ডায়েরিটা পড়ে আমি জানতে পারলাম যে এই সম্পদগুলো করিমের পর্দাদার আমলের। তিনি ব্রিটিশ আমলে একজন ব্যবসায়ী ছিলেন এবং তার প্রচুর সম্পদ ছিল। ডায়েরিতে লেখা ছিল যে তিনি তার সম্পদ এই গোপন কক্ষে লুকিয়ে রেখেছিলেন, যাতে ব্রিটিশরা সেগুলো জব্দ করতে না পারে, এবং তিনি চেয়েছিলেন যে তার বংশধররা একদিন এই সম্পদ খুঁজে পাবে। আমি পুরো বিশ্বাসটা রাহুলকে বলার জন্য অধীর অপেক্ষায় ছিলাম। বিকেলে রাহুল কলেজ থেকে ফিরে এসে যখন আমার কাছে গোপন কক্ষের কথা শুনল, তখন সে অভিভূত হয়ে গেল। মা, আমি তো জানতামই না যে আমাদের পরিবারের এমন ইতিহাস আছে, খুড়াহুল বলল। আমিও জানতাম না। তোমার বাবা ফিরে এলে তাকে সব বলবো, খুমি বললাম। পরদিন করিম চট্টগ্রাম থেকে ফিরে এসে যখন পুরো ঘটনা শুনল, তখন সে বিশ্বাস করতেই পারছিল না। আমরা সবাই মিলে গোপন কক্ষটা দেখলাম। করিম বলল, আমার দাদা আমাকে কখনো এসব বলেননি। হয়তো তিনি চাইতেন আমরা নিজেরাই এটা আবিষ্কার করি গিয়ে। আমরা সিদ্ধান্ত নিলাম যে এই সম্পদ আমাদের পরিবারের ভবিষ্যতের জন্য ব্যবহার করব। রাহুলের উচ্চশিক্ষা, নিশার ভবিষ্যৎ আর আমাদের পরিবারের আর্থিক নিরাপত্তার জন্য। কিন্তু গল্প এখানেই শেষ নয়, আরও একটা অদ্ভুত ঘটনা ঘটল। গোপন কক্ষটা আবিষ্কারের 1 সপ্তাহ পর রাহুল আবার স্বপ্ন দেখতে শুরু করল। এবার স্বপ্নে সেই অচেনা মানুষ তাকে বলছিল যে আরও একটা রহস্য বাকি আছে। রাহুল আমাকে বলল, মা, স্বপ্নে সেই মানুষটা বলছিল যে আমাদের বাড়ির উঠানে একটা পুরনো কূপ আছে। সেই কূপের তলায় আরও কিছু লুকানো আছে কি? আমি রাহুলের কথা শুনে অবাক হলাম। আমাদের উঠানে সত্যি একটা পুরনো কূপ আছে, কিন্তু সেটা অনেক বছর ধরে বন্ধ করা। আমরা কখনো সেদিকে খেয়াল করিনি। পরদিন সকালে আমরা কূপটা পরীক্ষা করে দেখলাম। কূপের মুখে একটা পুরনো ঢাকনা ছিল। ঢাকনাটা সরানোর পর দেখি কূপটা খুব বেশি গভীর নয় এবং কূপের তলায় পানির বদলে মাটি ভর্তি। করিম একটা দড়ি দিয়ে কূপে নেমে দেখল। কিছুক্ষণ পর সে চিৎকার করে বলল, এখানে একটা পাথরের বাক্স আছে। আমরা সবাই মিলে পাথরের বাক্সটা উপরে তুললাম। বাক্সটা খোলার পর দেখি তার মধ্যে আরও কিছু সোনার গয়না আর একটা অদ্ভুত মানচিত্র আছে। মানচিত্রটা দেখে মনে হচ্ছিল এটা আমাদের এলাকারই কোনো পুরনো নকশা। মানচিত্রে কিছু জায়গা চিহ্ন দেওয়া ছিল। করিম বলল, মনে হচ্ছে এ মানচিত্রে আরও কোনো গুপ্তস্থানের ইঙ্গিত আছে। আমরা মানচিত্রটা ভালো করে অধ্যয়ন করলাম। দেখলাম যে একটা চিহ্ন আমাদের বাড়ির কাছেই একটা পুরনো বটগাছের নিচে দেওয়া আছে। সেই বটগাছটা আমাদের পাড়ার একেবারে শেষ প্রান্তে। গাছটা অনেক পুরনো এবং অনেক বড়। আমরা সিদ্ধান্ত নিলাম যে পরদিন সেই গাছের নিচে খোঁজ করব। পরদিন সন্ধ্যায় আমরা সবাই মিলে সেই বটগাছের নিচে গেলাম। মানচিত্র অনুযায়ী গাছের দক্ষিণ দিকে একটা নির্দিষ্ট জায়গায় খোঁড়াখুড়ি শুরু করলাম। প্রায় 1 ঘন্টা খোঁড়ার পর আমাদের কোদালে কিছু একটা ধাতব বস্তুতে লাগল। আমরা আরও যত্ন সহকারে খুদে একটা লোহার বাক্স বের করলাম। বাক্সটা খোলার পর দেখি তার মধ্যে অনেক পুরনো দলিল দস্তাবেজ আর একটা চিঠি আছে। চিঠিটা পড়ে আমরা জানতে পারলাম যে এটা করিমের পর্দা লেখা। চিঠিতে তিনি লিখেছিলেন যে তিনি তার জীবনে অনেক ভালো কাজ করেছিলেন এবং অনেক দুঃখী মানুষকে সাহায্য করেছিলেন। তিনি চেয়েছিলেন যে তার বংশধররাও তার পথ অনুসরণ করবে। চিঠিতে আরও লেখা ছিল যে তিনি এই সব সম্পদ শুধুমাত্র তার পরিবারের জন্য রেখে যাননি, বরং চেয়েছিলেন যে এই সম্পদ দিয়ে সমাজের কল্যাণ হোক। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে এই সম্পদের একটা অংশ আমরা আমাদের পরিবারের জন্য রাখব আর বাকিটা দিয়ে এলাকার দরিদ্র পরিবারগুলোর সাহায্য করব। রাহুলের স্বপ্নের কারণেই আমরা এই সব আবিষ্কার করতে পেরেছিলাম। রাহুল বলল, মা, আমার মনে হচ্ছে আমাদের পূর্বপুরুষরা আমাদের গাইড করছিলেন গো।
আমিও সেটাই বিশ্বাস করি, কারণ এত সব কিছু শুধু কাকতালীয় হতে পারে না। আমরা প্রথমে আমাদের এলাকার একটা দরিদ্র পরিবারকে সাহায্য করলাম, যাদের ছোট মেয়েটা পড়াশোনা করতে পারছিল না আর্থিক অভাবে। তারপর একটা বৃদ্ধ দম্পতিকে সাহায্য করলাম, যাদের চিকিৎসার জন্য টাকা ছিল না। ধীরে ধীরে আমাদের সাহায্যের হাত বিস্তৃত হতে থাকল। আমরা একটা ছোট দাতব্য সংস্থা গড়ে তুললাম। রাহুল তার কলেজের বন্ধুদের নিয়ে একটা স্বেচ্ছাসেবী দল গড়ল। নিশাও আমাদের কাজে সাহায্য করতে শুরু করল। সে তার স্কুলের বন্ধুদের সাথে মিলে পুরনো বই খাতা সংগ্রহ করে দরিদ্র ছেলেমেয়েদের মধ্যে বিতরণ করত। করিম অফিসের কাজের পাশাপাশি আমাদের দাতব্য কাজের হিসাব নিকাশ দেখত। আমরা সবাই মিলে একটা সুখী পরিবার হয়ে উঠেছিলাম। কিন্তু রাহুলের স্বপ্ন এখনো থেমে থাকেনি। মাঝে মাঝেই সে নতুন নতুন স্বপ্ন দেখে। কখনো স্বপ্নে তাকে বলা হয় কোথায় একজন অসহায় মানুষ আছে যার সাহায্য প্রয়োজন। কখনো বলা হয় কোনো এলাকায় কোনো সমস্যা আছে যার সমাধান করা দরকার। আমরা রাহুলের স্বপ্নকে এখন এক ধরনের দিক নির্দেশনা মনে করি। প্রতিবার তার স্বপ্নের ইঙ্গিত অনুযায়ী আমরা কাজ করি এবং প্রতিবারই দেখি যে সত্যিই কোনো না কোনো সাহায্যের প্রয়োজন ছিল। একদিন রাহুল স্বপ্ন দেখল যে আমাদের পাশের গ্রামে একটা স্কুল বন্ধ হয়ে যাবে, কারণ সেখানে শিক্ষক নেই। আমরা খোঁজ নিয়ে দেখলাম যে সত্যিই সেই গ্রামের একমাত্র স্কুলে শিক্ষক সংকট আছে। আমরা কয়েকজন শিক্ষিত যুবককে রাজি করালাম সেই স্কুলে পড়ানোর জন্য। আমাদের সঙ্গীহিত অর্থ দিয়ে তাদের বেতনের ব্যবস্থা করলাম। আরেকদিন রাহুল স্বপ্ন দেখল যে আমাদের এলাকায় একটা হাসপাতাল তৈরি হবে। আমরা প্রথমে ভাবলাম এটা একটা অসম্ভব স্বপ্ন, কিন্তু কিছুদিন পর জানতে পারলাম যে সরকার আমাদের এলাকায় একটা কমিউনিটি হেলথ সেন্টার তৈরি করার পরিকল্পনা করছে। আমরা সেই প্রকল্পে আমাদের অর্থ দিয়ে সাহায্য করলাম। হেলথ সেন্টারটি তৈরি হওয়ার পর আমাদের এলাকার মানুষদের চিকিৎসা সেবা নেওয়া অনেক সহজ হয়ে গেল। এভাবে রাহুলের স্বপ্নের মাধ্যমে আমরা একের পর এক ভালো কাজ করতে থাকলাম। আমাদের পরিবার এখন শুধু আমাদের নিজেদের সুখের জন্য নয়, বরং পুরো এলাকার মানুষদের কল্যাণের জন্য কাজ করছে। কিছুদিন পর রাহুল আরেকটা অদ্ভুত স্বপ্ন দেখল। এবার স্বপ্নে সে দেখল যে আমাদের বাড়ির পেছনের দিকে একটা পুরনো আম গাছের নিচে একটা পাথর আছে। সেই পাথরের নিচে আরও কিছু লুকানো আছে। আমরা পরদিন সেই আম গাছের নিচে গিয়ে দেখলাম সত্যি একটা বড় পাথর আছে। পাথরটা সরানোর পর দেখি তার নিচে একটা কাপড়ে মোড়ানো কিছু আছে। কাপড়টা খুলে দেখি তার মধ্যে একটা পুরনো বই আছে। বইটা খোলার পর দেখি এটা করিমের পরদাদার লেখা একটা জীবনী। এই জীবনীতে তিনি তার জীবনের সব ভালো কাজের কথা লিখেছিলেন। জীবনীতে পড়ে আমরা জানতে পারলাম যে তিনি তার জীবনের শত শত দরিদ্র পরিবারকে সাহায্য করেছিলেন। অনেক এতিম শিশুদের লেখাপড়ার ব্যবস্থা করেছিলেন। অনেক বিধবা মহিলাদের স্বাবলম্বী হওয়ার জন্য সাহায্য করেছিলেন। জীবনের শেষ পাতায় তিনি লিখেছিলেন, আমার প্রিয় বংশধররা, আমি চাই তোমরা আমার এই পথ অনুসরণ করো। সম্পদ শুধু নিজেদের সুখের জন্য নয়, অন্যদের সুখের জন্য ব্যবহার করো। আমরা যাদের সাহায্য করেছিলাম তারা সবাই আমাদের কাছে কৃতজ্ঞ ছিল। তারা বলেছিল যে আমাদের সাহায্য না পেলে তারা জানে না কি করত। এই ঘটনার পর আমাদের এলাকার মানুষরা আমাদের পরিবারকে অন্য রকমভাবে দেখতে শুরু করল। তারা বুঝতে পারল যে আমরা শুধু নিজেদের কথা ভাবি না, বরং সবার কল্যাণ চাই। রাহুলের স্বপ্ন এখনও চলমান। প্রতি সপ্তাহে সে নতুন কোনো না কোনো স্বপ্ন দেখে, আর সেই স্বপ্ন অনুযায়ী আমরা নতুন নতুন সেবামূলক কাজ করি। একদিন রাহুল স্বপ্ন দেখল যে আমাদের এলাকায় একটা লাইব্রেরি তৈরি হবে। আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ শুরু করলাম। এলাকার শিক্ষিত মানুষদের কাছে বই সংগ্রহ করলাম। একটা ভাড়া বাড়িতে লাইব্রেরি চালু করলাম। লাইব্রেরিটা চালু হওয়ার পর এলাকার ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করতে আসতে শুরু করল। অনেক বয়স্ক মানুষও সেখানে এসে বই পড়তেন। আরেকদিন রাহুল স্বপ্ন দেখল যে আমাদের এলাকায় একটা খেলার মাঠ তৈরি হবে, যেখানে ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারবে। আমরা এলাকার একটা খালি জমি ভাড়া নিয়ে সেটাকে খেলার মাঠে রূপান্তরিত করলাম।
খেলার মাঠটা তৈরি হওয়ার পর এলাকার ছেলেমেয়েরা সেখানে ফুটবল ক্রিকেট খেলতে শুরু করল। বড়রাও সন্ধ্যার সময় সেখানে হাঁটাহাঁটি করতেন। এভাবে একের পর এক আমরা এলাকার উন্নতির জন্য কাজ করে যেতে থাকলাম। আমাদের ছোট্ট উদ্যোগ ধীরে ধীরে বড় হতে থাকল।